দরজা খুলতেই তারা দেখলেন তাদের সামনে দাঁড়িয়ে আছে বিশাল দেহি জাংকুক, যার শরীরের বিশালতার কারণে পেছনের আর কিছুই দেখা যাচ্ছে না। মুখে তার মিষ্টি হাসি, দাড়ির আড়াল থেকে সে হাসি ছিটকে বের হচ্ছে। তার কোলে তুলতুলে একটা মেয়ে বাচ্চা পিট পিট করে সে দেখছে তার সামনে দাঁড়ানো এই দুই মমতাময়ী নারীকে, জিন আর ইয়ুনজুন। দুজনে নিজেদের আবেগকে চাপা দিয়ে জাংকুকের অসাধারণ সুন্দর মুখটার দিকে তাকিয়ে আছে, যেন কত শত বছরের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে দুজনেই। নিজেদের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছেন তারা। ইয়ুনজুনের চোখ জোড়া ওদের হয়ে অন্য কাউকে খুঁজছে। ঠিক সেই মুহূর্তে জাংকুকের পেছন থেকে গুটি গুটি পায়ে এগিয়ে এসে জিন আর ইয়ুনজুনের সামনে দাঁড়ালো বছর দশকের জমজ দুই ছেলে বাচ্চা, যাদের মুখটা দেখে ইয়ুনজুন জিন দুজনেই চমকে উঠলো। এই যেন জাংকুকের ছোটবেলার ভাষণের দুইটা কপি দাঁড়িয়ে আছে তাদের সামনে। খুশিতে জিন উচ্ছ্বাসের সাথে এসে উঠে মেঝেতে বসে পড়লো। তারপর বুকে জড়িয়ে নিলেন বাচ্চা দুটাকে, আর জাংকুকের কোল থেকে সেই তুলার মতো তুলতুলে বাচ্চাটাকে টেনে নিজের বুকের মাঝে ঠেসে ধরলেন নিরঞ্জন। জাংকুক দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মা আর মামির এই আদরে ভাসিয়ে দেওয়া মুহূর্তটা উপভোগ করতে থাকলো। ঠিক তখনই সিঁড়ির ওপর থেকে ধূপধাপ আওয়াজের কারণে নিচে নেমে আসার শব্দ পাওয়া গেল। আর কিছুক্ষণের ভেতরেই সুগাকে দেখা গেল হলরুমে। মুখে একরাশ হাসি নিয়ে সে এগিয়ে এসে ইয়ুনজুন জিনের মাঝখান দিয়ে ফাঁক গলিয়ে ঝপাত করে জাংকুককে জড়িয়ে ধরলো। তারপর জড়িয়ে ধরেই বলল, যে কে ভাই আমার? জাংকুক শব্দ করে হেসে উঠলো। তারপর চাপা কণ্ঠে বলল, কি করছিস স্যার, সবাই দেখছে। জাংকুকের কথায় সুগা ছেড়ে দিল ওকে। তারপর জাংকুককে ভালোভাবে দেখে নিয়ে ও বলল, একটা ফোঁটা চেঞ্জ হয়নি, যেমন ছিল তেমনই আছো। আর আমাকে দেখো, ভুঁড়ি বেড়ে গেছে আমার। তোমাকে দেখে তো হিংসা হচ্ছে আমার ভাই। তারপর আশেপাশে চোখ বুলিয়ে বলল, মিসেস কই? জাংকুক চোখ থেকে সানগ্লাসটা খুলতে খুলতে বলল, তিনি গ্যারেজে গাড়ি রাখতে গেছেন। সুগা জাংকুকের চোখের দিকে তাকালো। বাদামি রঙা চোখ জোড়ায় অদ্ভুত সতর্ক দৃষ্টি, তীক্ষ্ণ নজরে চারদিকে চোখ বুলিয়ে নিচ্ছে সে চোখ দুইটা। ইয়ুনজুন আর জিন বাচ্চাগুলোকে নিয়ে ভেতরের দিকে গেলেন। কতটা পথ এসেছে, কত কষ্ট হয়ে গেছে তার ঠিক ঠিকানা নেই। সুগাও জাংকুককে ভেতরে নিয়ে আস্তে আস্তে বলল, বাবা ড্রাইভিং ও শিখিয়ে ফেলেছো দেখছি তোমার বউকে। জাংকুক সুগার দিকে একবার তাকিয়ে আবার সামনের দিকে দৃষ্টি দিয়ে মুখে হাসি ফুটিয়ে গর্বের সাথে বলল, ইয়েস মাই ওয়াইফ হ্যাজ টু বি অলরাউন্ডার। ততক্ষণে জেহব নিচে নেমে এসেছে। ইয়ুনজুন জিন বাচ্চাদের নিয়ে গিয়ে সোফায় বসেছে। সুগা আর জাংকুকও গিয়ে বসলো সেখানে। মেহমানদের কিছু অংশ উৎসুক দৃষ্টিতে দেখছে নতুন আসা এই মেহমানদেরকে। অনেকে নিজেদের ভেতরে চাপা কণ্ঠে কথা বলছে। জিমিনও এসে দাঁড়ালো ওদের কাছে। সুগা জিমিনকে দেখে ইশারা করে নিজের কাছে ডাকলো। তারপর জাংকুকের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল, মিট মাই ওয়াইফ পার্ক জিমিন। জাংকুক সৌজন্যসূচক মাথা নাড়ালো। সুগা এবার জিমিনকে বলল, জিমিন, ইনি জেকে আমাদের বড় ভাই হন। আমাদের ফ্যামিলির সাথে ওনার খুবই ভালো সম্পর্ক। ওনার সম্পর্কে আস্তে আস্তে তুমি আরো কিছু জানতে পারবে। এখন বাচ্চাগুলোর জন্য কিছু নাস্তার ব্যবস্থা করো। সুগাও জাংকুকের দিকে সৌজন্যসূচক মাথা নাড়িয়ে রান্নাঘরের দিকে এগোলো। সবাইকে হঠাৎ করে অন্যরকম খুশি লাগছে, এমনটা এর আগে কখনোই দেখেনি জিমিন। তার ঘটকা লাগলো, কিছু একটা তো আছেই এই লোকটার মাঝে। রান্নাঘরের শরবত আর কিছু নাস্তা রেডি ছিল, সেগুলো ট্রেতে করে নিয়ে আবার হলরুমের সোফার দিকে এগোলো জিমিন। তখনই মেন ডোর ঠেলে ভেতরে প্রবেশ করলো একটা নারী অবয়ব। তাকে দেখে চমকে উঠলো ইয়ুনজুন জিন সহ জিহব আর সুগাও। তাকে দেখে কোনোভাবেই চেনার উপায় নেই যে সে এই পরিবারেরই মেয়ে। মুখের আদল বদলে গিয়েছে অনেকখানি। সেই ফোলা ফোলা চোয়াল দুইটা মুখের সাথে মিশে গিয়ে তীক্ষ্ণ হয়ে আছে। জ লাইন দুটি ধারালো হয়ে তার শক্ত ব্যক্তিত্ব জানান দিচ্ছে। বাদামি রঙা মণিযুক্ত ধারালো চাহনির চোখের উপরে অবস্থানরত ভ্রু দুইটা টান টান হয়ে আছে। গায়ের রঙে পরিবর্তন এসেছে অনেক। ফোলা ফোলা কমলা রঙের প্রলেপ দেওয়া ঠোঁট দুইটা টস টস করছে। সেই মোলায়েম মুখটা এখন কঠোরতায় পরিপূর্ণ। সাদা আর আকাশি রঙের মিশ্রণের একটা কামিজ আর আকাশি রঙের সালোয়ার আর ওড়না পরেছে সেই। গাঢ় খয়েরি রঙা ঘন চুলগুলো পিঠমায় ছড়িয়ে আছে। সৌন্দর্য যেন ঠিকরে পড়ছে তার। কে বলবে সে 3 বাচ্চার মা। মুখে দীপ্তিময় হাসি ফুটিয়ে সে এগিয়ে আসছে ধীর পায়ে সোফায় বসা মানুষগুলোর দিকে, তার আজন্ম কাছের মানুষ। জিমিন এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অতীব সুন্দরী মেয়েটার দিকে তাকিয়েছিল, কিন্তু মেয়েটা কাছাকাছি আসতেই ওর চোখ গেল নিজের স্বামীর দিকে। অসম্ভব রকমের ভালোবাসাপূর্ণ দৃষ্টিতে সে তাকিয়ে আছে তার আগন্তুক মেয়েটার দিকে। জিমিনের রাগ হলো ভীষণ। তার স্বামী এই মেয়েটার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন মাথায় এলো না ওর। কোথাকার কার বউ তার দিকে তার স্বামী তাকিয়ে আছে, অথচ সুগা তার দিকে কখনো এত ভালোবাসার সহিত তাকিয়েছে কিনা তা জিমিনের মনে পড়ে না। মনে মনে ভেবে নিল,
আগে সুগাকে জায়গা মতো পাক, তারপর বুঝিয়ে দিবে কত ধানে কত চাল। মেয়েটি এগিয়ে আসছে যেভাব জাঙ্কুকের পাশ থেকে উঠে গিয়ে জায়গা করে দিল তাকে বসার। ওর মুখে হাসি ধরছে না, অবাক চোখে ও তাকিয়ে আছে আগন্তুক মেয়েটার দিকে। শুধু ও না, সবাই তাকিয়ে আছে। জিমিন লক্ষ্য করলো সেটা, কারো মুখে যে হাসি ধরছে না সেটা সে খেয়াল করলো। তার আজীবন গোমরা মুখে থাকা এই কাছের মানুষগুলোর এমন হঠাৎ আনন্দ তার বাধ্যগম্য হলো না। মেয়েটি পাশে এসে বসতে জাঙ্কুক তার দিকে প্রেমপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলো, ইনি আমার স্নেহের স্ত্রী ভি। তে চোখ চোখা করে তাকালো একবার জাঙ্কুকের দিকে, তারপর জাঙ্কুকের ওপর থেকে চোখ সরিয়ে নিজের মা আর ফুফের দিকে তাকিয়ে রইলো বড় বড় চোখ করে। ইউনজুন ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে উঠে আসলো তের কাছে। সুগা জায়গা করে দিল মাকে বসার জন্য। তারপর ইউনজুনের কোল থেকে পিচ্চিটাকে নিল। ইউনজুন তের পাশে বসে তের হাতের উপর নিজের হাতটা রেখে চাপা গলায় বলল, এতদিন পর আমার মেয়েকে কাছে পেয়েও আমি একটু জড়িয়ে ধরতে পারছি না, একটু কেঁদে মনটা হালকা করতে পারছি না। সুখটা বুকের ভেতরেই কোথায় যেন বেড়ে আছে, ছড়িয়ে যেতে পারছে না সেটা সারা শরীরে। তে মায়ের চোখে চোখ রেখে তাকিয়ে নরম গলায় বলল, চিন্তা করো না মা, কোলাহল আর লোক সমাগম কমলে যতক্ষণ ইচ্ছা আমাকে জড়িয়ে ধরো, যত ইচ্ছা কান্না করো, এখন কিছুই করো না মা, লোকে সন্দেহ করলেই সমস্যা। সুকা পাশ থেকে ওর কোলের বাচ্চাটাকে দেখিয়ে তেকে জিজ্ঞেস করলো, এই তুলার পুতুলের নামটা কি? তে সহ বাকিরাও হেসে উঠলো ওর প্রশ্ন শুনে। হাসি থামিয়ে তে বলল, ওর নাম তেহি। এদের যমজ ছেলে দুটো এতক্ষণ জিনের কাছেই ছিল, এখন মা চলে আসায় গুটি গুটি পায়ে জিনের কাছ থেকে সরে এসে ওরা মায়ের কাছে এসে দাঁড়ালো। তে কোলে তুলে নিল একটাকে, আর একটাকে কোলে তুলে নেওয়ায় অন্যটা গাল ফুলিয়ে জাঙ্কুকের কোলে গিয়ে বসলো। জাঙ্কুক তাকে ভালোভাবে নিজের কোলে বসালো। নতুন পরিবেশে এসে দুজনে চুপচাপ হয়ে গেছে। জিন বলে উঠলেন, এদের দুজনকে তো আলাদা করে চেনার উপায় নেই দেখছি, কার কি নাম? তে হেসে নিজের কোলের দিকে নির্দেশ করে বলল, ইনি তেহান। তারপর জাঙ্কুকের কোলের উপর বসাটার দিকে নির্দেশ করে বলল, উনি তেজুন। ইউজন ভ্রু উঁচু করে বলল, তুমি কিভাবে চিনতে পারো? আমি তো 2 মিনিট পরে ভুলে যাব কে কোনটা। জাঙ্কুক পাশ থেকে বলে উঠলো, ওনার অনেক গুণ, উনি কিভাবে যে চিনেন সে রহস্য আমিও সমাধান করতে পারিনি এখনো। তখনই জাঙ্কুকের কোলে বসা তেজুন গাল ফুলিয়ে তেজি কণ্ঠে বলে উঠলো, বাবা কখনোই আমাদেরকে চিনতে পারে না, আমাকে তেহান বলে ডাকে, আর তেহানকে তেজুন বলে ডাকে। বাবা সারাক্ষণ শুধু সবকিছু ঘোলায়। ছেলের এমন অভিযোগ শুনে জাঙ্কুক আর তে দুজনেই শব্দ করে হেসে উঠলো। জেহব বেশ মজা পেল। ও এগিয়ে এসে তের কোল থেকে তেহানকে টেনে নিয়ে নিজের কোলে উঠিয়ে তেজুনকে উদ্দেশ্য করে বলল, আর কি কি করে তোমার বাবা? কিন্তু তেজুন কিছু বলার আগেই তেহান ভ্রু কুঁচকে বলে উঠলো, সারাক্ষণ মাম্মামকে বিরক্ত করে, নিজে মাম্মামের কাছে ঘুমায় কিন্তু আমাদেরকে ঘুমাতে দেয় না, ঘুমালেও অন্য রুমে রেখে আসে। মাঝে মাঝে তো আমাদেরকে মাম্মামের কাছে ঘুমাতে দেবে না বলে দরজা দিয়ে দেয়, আর খোলেই না, খুবই অসুবিধা করে বাবা। তেহানের কথা শুনে হু হু করে হেসে উঠলো জাঙ্কুক। ওর সাথে হাসিতে যোগ দিল সুগা আর জেহব। তে লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসতে শুরু করলো। অবস্থা বেশি ভালো না দেখে জিন গলা খাকারে দিল, তারপর বলল, গল্প পরে করা যাবে, তোমরা এখন রুমে গিয়ে চেঞ্জ করে আসো, জেহবের এখনো গোসল হয়নি, ও গোসল সেরে নিক। জিনের কথায় সায় মানলো সবাই, কিন্তু সবার মুখে মিটি মিটি হাসি লেগে রইল। ইউনজুন উঠে চলে গেল দেখতে নাজমা মেয়েটা চিলেকুটার কামরাটা কদ্দূর কি করলো। জেহব তেজুনকে ও জাঙ্কুকের কোল থেকে টেনে নিয়ে তেহানকে কোল থেকে নিচে নামিয়ে দুজনের হাত ধরলো। চলো, তোমাদের দুজনকে সবার সাথে পরিচয় করিয়ে দেব, শুধু তোমাদের কার নামটা কি সেটা আমাকে মাঝে মাঝে মনে করিয়ে দিও, ঠিক আছে? তেজুন আর তেহান দুজনেই অতি উৎসাহে মাথা নাড়িয়ে জেহবের সাথে এগোলো। তে আর জাঙ্কুক একে অপরের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসতে লাগলো। সুগা ওদেরকে হলরুমে রেখেই আবার ছাদের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো আর বলে গেল, রুম ঠিকঠাক হলেই তোমরা চলে এসো, আমি ছাদেই আছি, স্টেজ সাজানোর দায়িত্ব আমার উপরে পড়েছে। তে মাথা নাড়িয়ে সায় জানালো। সুগা দ্রুত পায়ে চলে গেল ছাদের দিকে। ওরা সোফাতে বসে নিজেদের ভেতরে কথা বলতে লাগলো। কিছুক্ষণ পরে গুঞ্জন নেমে এসে খবর দিল কামরা তৈরি হয়ে গেছে। দুজনেই ওরা সোফা থেকে উঠে ছাদের দিকে পা বাড়ালো। জার্নির কারণে শরীর ওদের ক্লান্ত, এখন বিশ্রাম নিতেই হবে। ছাদে উঠে ওরা আত্মীয় স্বজনদের ঠেলে চিলেকুটার কামরাটার দিকে এগোলো। বহু বহু বছর পর এই কামরাটার সামনে দাঁড়িয়ে পুরোনো স্মৃতিগুলো তাজা হয়ে উঠলো দুজনেরই। দরজা খুলে ভেতরে প্রবেশ করলো তে, ওর পেছন পেছন ভেতরে ঢুকলো জাঙ্কুক। ঢুকে দরজা লাগিয়ে দিল। কামরাটা অল্প সময়ের ভেতরেই চকচক করে দিয়েছে। এতগুলো দিন পর এই রুমটাতে এসে তের বুকের ভেতরটাতে অন্যরকম এক আলোড়ন তৈরি হলো। উচ্ছ্বাসের সাথে হেসে ও পেছনে ফিরলো। তারপর 2 হাত বাড়িয়ে দিল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক ঘরটার চারপাশে নজর বুলাচ্ছিল, কোনো পরিবর্তন হয়েছে কিনা দেখার জন্য।
কিন্তু কোনো পরিবর্তনই তার চোখে পড়লো না। ঘরটা সম্পূর্ণ আগের মতোই আছে। আর তখনই তের বাড়িয়ে দেওয়া হাতের দিকে নজর গেল ওর। ঠিক করে হেসে ও এগিয়ে গেল তের সেই বাড়িয়ে দেওয়া হাতের দিকে। তারপর তের আলিঙ্গনে নিজেকে আবদ্ধ করে নিল। নিজের বিবাহ পরবর্তী সময়টার কথা মনে পড়ে গেল ওদের। কত খুনসুটি, কত ঝগড়া, কত মনোমালিন্য সাক্ষী এই ছোট্ট কামরাটা। কত শত স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে কামরাটায়, তার হিসাব নেই। দুজন দুজনকে জড়িয়ে ধরে সেই স্মৃতিগুলো নিজেদের মস্তিষ্কের ভেতরে আরো একবার ঝালাই করে নিল। রাতের বেলা মেহমানদেরকে সব নিচে ঘুমানোর ব্যবস্থা করে দিয়ে ওরা ফ্যামিলির সবাই চলে এলো ছাদে। ছাদের এই মাথা থেকে ও মাথা বিছানা পাতা হলো। ফ্যামিলি গেট টুগেদার। বিছানা বালিশ সব পাতা হলেও কেউ সেখানে গা এলিয়ে দিল না। সবাই গোল হয়ে বসে রইল জাঙ্কুক আর তেকে মধ্যখানে রেখে। আজকের রাতটা ওরা সবাই মিলে ওদের দুজনের এতগুলো দিনের কাহিনী শুনবে। তেকে জড়িয়ে ধরে বসে আছে ইয়ঞ্জুন। তার চোখের কোণে পানির দেশ, মাঝে মাঝেই আসলের কোণা দিয়ে চোখের কোণটা মুছে নিচ্ছেন তিনি। সুবিন আর আরেম দুজনে এক জায়গায় বসে আছেন। ওনাদের কোলে তেজুন আর তেহান। ঘুমে চোখ ঢুলুঢুলু করলেও এখনো জেগে আছে দুইটাই। আরেম আর সুবিন বারবার বাচ্চা দুটোর মুখের দিকে তাকাচ্ছে। জাঙ্কুক ছোটবেলায় ঠিক এরকমই ছিল, শক্ত পোক্ত গাট্টা গাট্টা শরীর, মাথা ভর্তি মিশমিশে ঝাঁকড়া চুল, তেজিয়ান দুইটা চোখ যা সবসময় চারপাশটা তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণে ব্যস্ত থাকে। বাচ্চা দুটোকে দেখে জাঙ্কুকের ছোটবেলাটাই আবার নিজেদের ভেতরে আলোচনা করছেন তারা, আর হাসছেন মাঝে মাঝে। জিন তেহিকে কোলে নিয়ে বসে আছেন। তেহি ঘুমে কাদা। 8 মাসে পড়েছে সে এবার। জাঙ্কুক মায়ের কোলে নিজের মেয়েটাকে এইভাবে ঘুমাতে দেখে বলল, মা, তেহিকে তুমি রুমে শুইয়ে দিয়ে আসো। পাকা ফুল স্পিডে দিও, ও কিন্তু প্রচুর ঘামে, গরম সহ্য করতে পারে না একটুও। আর দরজাটা খোলা রেখো, যেন ঘুম থেকে উঠে পড়লে বোঝা যায়। জিন মাথা নাড়িয়ে তেহিকে বুকের উপর নিয়ে চিলেকোঠার কামরায় শুইয়ে দিতে গেল। সুগা আর জিমিন এখনো আসেনি, ওরা নিচেই আছে। মেহমানদেরকে শোবার জায়গাগুলো ঠিকঠাক করে দিয়ে রান্নাঘর গুছিয়ে চলে আসবে, ওদের জন্যই বসে আছে সবাই। জিমিন এখনো জানে না জাঙ্কুক আর তের ব্যাপারে কিছু, তাকে ছাদে এলেই বলা হবে সবকিছু। তেজুন আর তেহানের চোখ ছোট হয়ে আসছে ঘুমে। সুবিন ওদের দুজনকে বললেন, নানু ভাই, তোমাদের তো ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ো এখানে, কষ্ট করে জেগে থাকতে হবে না। কিন্তু দুজনেই অসম্মতি জানালো। তেজুন বলল, মাম্মাম ঘুমালে মাম্মামের সাথে ঘুমাবো। তেহানো ভাইয়ের সাথে সহমত পোষণ করে বলল, হ্যাঁ, নইলে বাবা আমাদেরকেও তেহির কাছে রেখে আসবে আর নিজে মাম্মামের কাছে ঘুমাবে। জিহো ফিক করে হেসে উঠলো, বলল, খুব পেকেছে দুটো। বিকেল বেলা আমাকে বলেছে যে বাবা আমাদের থেকে মাম্মামকে বেশি করে নেয়। তেজন সুবিনের কোলে হেলান দিয়ে শুয়েছিল। জিহুবের কথায় উঠে সোজা হয়ে বসে ভ্রুকুটি করে শক্ত গলায় বলল, চাচু, তোমার সাথে কি কথা হয়েছিল? তুমি বলেছিলে আমাদের কথা আমাদের ভেতরেই থাকবে, কিন্তু তুমি প্রমিস রাখোনি। তোমার সাথে আমরা আর কোনো কথাই বলবো না। জিহুব দাঁত চেপে ঠোঁট বাঁকালো, তারপর বাম হাত দিয়ে নিজের বা কানটা ধরে বলল, সরি, আর হবে না, আর কিছু বলবো না কাউকে, প্রমিস। তেহান এবার সোজা হয়ে বসে নির্বিকার কণ্ঠে বলল, এখন সরি বলে আর লাভ হবে না চাচ্চু, আমরা মানুষকে একবারের বেশি সুযোগ দেই না। তোমার সুযোগ তুমি হারিয়ে ফেলেছো, তোমার সাথে আমরা আর কোনো গোপন কথা বলবো না। জিহুব হেসে বলল, কাম সেরেছে, দুইটা দেখি একজোট। তে নিজের মাথাটা জাঙ্কুকের বাহুতে ঠেকিয়ে জিহুব আর বাচ্চাদের ফুলঝুরি দেখছিল আর হাসছিল। বাচ্চাদের এমন কথার ফুলঝুরিতে জাঙ্কুকের দিকে এক পলক তাকালো ও। জাঙ্কুক ও তের সে দৃষ্টিতে দৃষ্টি রেখে চোখে চোখে নিজেদের মনের ভাব বিনিময় করে নিল। জাঙ্কুক জিহুবকে উদ্দেশ্য করে বলল, ওদের সাথে পেরে উঠবে না জিহুব। জন্মের পর থেকেই ওদের মাইন্ড এক প্রকার কানেক্টেড, দুজন একসাথেই একইভাবে চিন্তা করে। ইভেন ওরা দুজন দুজনের সাথে মনে মনে কথাও বলতে পারে, অনেক দূর থেকেও। আর সময়ের সাথে সাথে সেটা আরো স্ট্রং হচ্ছে। জাঙ্কুকের কথা শুনে অবাক হয়ে গেল সবাই। বড় বড় চোখ করে তাকিয়ে রইল ওরা তেজুন আর তেহানের দিকে। তেজুন আর তেহান অস্বস্তিতে পড়লো সবার এমন তাকানো দেখে। দুজন দুজনের দিকে তাকিয়ে রইল ওরা। এমন সময়ে ছাদে প্রবেশ করলো সুগা আর জিমিন। শব্দ শুনে সেদিকে তাকালো সবাই। কিছুদূর এগিয়ে আসার পর জিমিন জাঙ্কুক আর তেকে এইখানে দেখে সুগাকে চাপা গলায় জিজ্ঞেস করলো, তুমি তো বলেছিলে আমরা এখানে শুধু পরিবারের লোকজন থাকবো, তাহলে এনারা এখানে কি করছেন? সুগা ওর দিকে এক পলক তাকিয়ে বলল, ওরা আমাদের পরিবারেরই সদস্য এবং খুবই গুরুত্বপূর্ণ সদস্য। ধৈর্য ধরো,
সবাই জানতে পারবে। জিমিন আর কোনো প্রশ্ন করলো না। জিমিনকে দেখে ইউনজুন জিজ্ঞেস করলেন, বাচ্চাটা কোথায় জিমিন? জিমিন মুখে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলল, ওরা নিচে ঘুমাচ্ছে মা, তাই আপনার ছেলে বলল ওদেরকে ওইখানে রেখে আসতে। সবাই সরে সরে গিয়ে জিমিনদের বসার জায়গা করে দিল। তে মুখে মিষ্টি হাসি ফুটিয়ে জিমিনের হাতটা নিজের হাতে নিয়ে বলল, তুমি আমার পাশে এসে বসো ভাবি, তোমার সাথে দুটো কথা বলি। জিমিন অপ্রস্তুত হেসে তেয়ের পাশে, তে আর ইউনজুনের মাঝে বসলো। সুগা গিয়ে চাঙ্গুকের পাশে দাঁড়ালো। তারপর চাঙ্গুককে উদ্দেশ্য করে নিচু গলায় বলল, ভাই, জিমিনকে আমি এখনো তোমাদের আসল পরিচয় বলিনি। তুমি চাইলে আমি তাকে বলবো, চিন্তা করো না, তাকে নিয়ে কোনো সন্দেহ নেই। সে কোনো ক্ষতির কারণ হবে না ইনশাআল্লাহ। আমি তার সাথে গত 8 বছর ধরে আছি। সে আমার 2 সন্তানের মা, আর আমি এবং আমার পরিবারের লোকজন তাকে যথেষ্ট বিশ্বাস করি। এখন তোমার কাছে ঠিক লাগলে আমি তাকে জানাবো তোমাদের ব্যাপারটা। জাঙ্গুক মুচকি হেসে সুগার পিঠ চাপড়ে দিয়ে বলল, কবুল বলার সাথে সাথে মেয়েটা এই পরিবারের অংশ হয়ে গেছে। আর সেখানে 8টি বিশ্বস্ত বছর তো অনেক বিশাল ব্যাপার। তুই তাকে জানাতে পারিস, অসুবিধা নেই। তার জানার অধিকার আছে নিজের পরিবারের মানুষ সম্পর্কে। সুগা খুশি হলো খুব। হাসি হাসি মুখ করে জাঙ্গুকের পাশ থেকে সরে গিয়ে ও বসলো জেহুবের পাশে। সবাই গোছ গাছ করে বসার পর সুগা জিমিনকে ডেকে বলল, জিমিন, তোমাকে বলেছিলাম আমাদের একটা বোন আছে। তোমাকে কখনোই আমি তার নাম বলিনি, কিছু সঙ্গত কারণে। কিন্তু আজ আর তোমার থেকে লুকিয়ে রাখার মতো কিছুই নেই। আমার বোনটার নাম তে। সে এখন তোমার পাশেই বসে আছে। আর তার পাশে যাকে দেখছো, সে আমাদের বিগ ব্রাদার কিম নামজুন, আর এর বড় ছেলে জিয়ন জাঙ্গুক, আমার বোনের স্বামী। জিমিন চমকে তাকালো তের দিকে। এই মেয়েটি তার ননদ, অথচ সে কত কি না ভেবেছিল। এই জন্যই তাহলে সবাই এত খুশি আজ। সুগার এই মেয়েটির দিকে ওইভাবে তাকানোর কারণ তাহলে এটাই। তের হাতের মুঠিতে জিমিনের হাতটা ধরাই ছিল। তে সে হাতে আলতো করে চাপ দিয়ে মিষ্টি হেসে বলল, আমাকে ননদ মনে করবে না ভাবি, আমাকে তোমার বোন ভাববে। আমি আসলে তেমন শয়তানি করতে জানি না, তাই ননদ হলে ঝামেলায় পড়ে যাব। বলে খিলখিল করে হাসলো তে। ওর সে হাসিতে যোগ দিল অন্যরাও। জিমিনও নিজের অপ্রস্তুত ভাবটা কাটিয়ে উঠে বাকিদের সাথে তাল মেলালো। ও একবার তেকে দেখছে আর একবার সুগাকে। ভাই বোনের চেহারায় তেমন মিল পাচ্ছে না ও। সুগা খুবই ফর্সা, ওর গায়ের রং কিছুটা বিদেশিদের মতো। চোখ দুইটা কাজল কালো, মুখ ভর্তি চাপা দাড়ি, মাথা ভর্তি ফুলে থাকা কালো রঙা চুলগুলো ঘাড়ের ওপর এসে পড়েছে। কিন্তু তের এমন কিছুই নেই। মুখের গঠনটা খুবই নজর কাড়া হলেও গায়ের রংটা উজ্জ্বল শ্যামলা। সুগার মতো ফর্সা নয়, মুখে বা শরীরে মেয়েদের ছিটেফোঁটা নেই। জিমিন সেই আসার পর থেকেই তেকে খেয়াল করেছে। শরীরটা অসম্ভব রকমের আকর্ষণীয় তের। বুক, কোমর, পেছন সবাই অত্যন্ত সুরল। বোঝার উপায় নেই বাচ্চা আছে এতগুলো। মাথা ভর্তি কোমর ছাড়ানো মেরুন রঙা চুল, টানা টানা চোখ দুটো নজর কাড়ানো হলেও কেমন যেন নেশা ধরানো। সেদিকে তাকিয়ে থাকলে কেমন যেন ঘোরের মধ্যে চলে যাচ্ছে জিমিন। তে সহ অন্যান্যরা আড্ডা দিয়ে যাচ্ছে সমানে, কিন্তু জিমিনের সেদিকে খেয়াল নেই। ও জাঙ্গুককে দেখছে আর চোখে। সাদা রঙা একটা আন্ডার শার্ট আর নেভি ব্লু রঙা একটা ট্রাউজার পরে বসে আছে সে। লোকটাকে প্রথম দেখেই ধাবাচাকা খেয়ে গেছে ও। এত আকর্ষণীয় মানুষ কিভাবে হয়? লোকটার শরীরে সামান্যতম মেদ নেই, পুরোটাই যেন মাসলস। শ্যামলা রঙা শরীরটা অত্যাধিক আকর্ষণীয়। শক্ত চোয়ালতায় আর কুঞ্চিত ভ্রুজোড়ার নিচের তীক্ষ্ণ চাহনির চোখ জোড়া জানান দেয় তার বিচক্ষণতার। তার পেশিবহুল বুকের মাঝখানটা কেমন যেন ছুঁয়ে দিতে ইচ্ছা করছে। ভাবনাটা আর একটু গভীর হতেই সাথে সাথে চোখ নামিয়ে নিল জিমিন। ছি, সে এসব কি ভাবছে? লোকটা তার ভাসুর, তার ননদের স্বামী। তাকে নিয়ে এইসব কল্পনা করা অসুস্থ মস্তিষ্কের লক্ষণ ছাড়া আর কিছুই না। নিজেকে সংযত করলো জিমিন, মনকে জোর করে ফিরিয়ে আনলো আড্ডার মাঝে। তখনই জিহব নড়ে চড়ে বসে জাঙ্কুককে জিজ্ঞেস করলো, তোমার এত পরিবর্তন কিভাবে হলো ভাইয়া? তোমাকে তো পুরোপুরি ঠিকঠাক লাগছে। সব ঠিক হলেও চোখের রং কিভাবে বদলে গেল ভাইয়া? চোখের সে উজ্জ্বলতাটাও নেই, কিভাবে হলো এমন?